হাই স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে আবার তোমাদের সামনে একবার হাজির হয়ে গেলাম ভেদের কিছু ম্যাথ নিয়ে। আগে যে ওই চ্যাপ্টারে কিছু ম্যাথ করেছিলাম, কিছু ম্যাথ বাকি থেকে গিয়েছিল। আমি বলেছিলাম যে পরের ভিডিওতে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আজকে সেই ম্যাথগুলো করাবো এবং আজকে স্টার্ট করবো কোশ্চেন নাম্বার 10 থেকে। একটু দেখতে থাকো ম্যাথগুলো। স্টার্ট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন 10 কি বলছে? ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্সের চলের সঙ্গে সরলভেদে, অপরটি এক্সের চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু -1, এক্স ইকুয়াল টু 3 হলে ওয়াই ইকুয়াল টু 5। তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক আমাদের বের করতে হবে, ঠিক আছে? আমি ধরি চল দুটি হলো এ ও বি, ঠিক আছে? এ ও বি। তাহলে লিখতে কি পারি? তা ওয়াই কি চল দুটি সমষ্টি সমান বলছি, অতএব ওয়াই ইকুয়াল টু কি হবে? এ প্লাস বি। বলেছে যে ফার্স্ট চলটা এক্স এর সঙ্গে সরলভেদে, দ্বিতীয় চলটা এক্স এর সঙ্গে ব্যস্তভেদে। তাহলে আমরা কি লিখতে পারি? এ ভেরিজাস এক্স ও বি ভেরিজাস 1/x, ঠিক আছে? তাহলে a সমান k1x, b সমান k2/, তো লিখতে কি y সমান, অতএব y সমান k1x প্লাস k2/x, ঠিক আছে? এটাকে 2 নম্বর দিয়ে দাও। নেক্সট কি বলছে? যে x = 1 হলে y = -1। তাহলে x = 1 হলে y = -1। তাহলে এক নম্বর থেকে কি পাচ্ছি? এক নম্বর থেকে পাই, তাহলে y = -1 k1 * 1 plus k2/1, ঠিক আছে? তাহলে k1 plus k2 = -1। এটা দিয়ে দেবো 3 নম্বর। বুঝতে হবে? নেক্সট কন্ডিশন আছে x = 3 হলে y = 5। x = 3 হলে y = 5। তাহলে কি পাচ্ছি? 5 = 3k1 plus k2/3, ঠিক আছে? তাহলে সিম্পলিফাই করলে কত আসবে? 9k1 3 থেকে 9 plus k2 = 15। 4 নম্বর সূত্র, ঠিক আছে? এখানে আমাদের কি বলছে? x আর y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। এখন দেখো এই দুটো সমীকরণ পাচ্ছি, যার দুটো ভ্যালু k1 আর k2। সমাধান করলে আমরা k1 k2 ভ্যালু পেয়ে যাবো, এইখানে বসাবো, মানটা বেড়ে যাবে। এই আমরা সমাধান করে দিচ্ছি, দেখুন। তিন মাইনাস 4 করে পাই, তাহলে k1 প্লাস k2 ইকুয়াল টু -1। 9k1 প্লাস k2 ইকুয়াল টু 15। মাইনাস মাইনাস মাইনাস, তাহলে k1 k2 কেটে যাচ্ছে, তাহলে -8k1 ইকুয়াল টু -16। k1 ইকুয়াল টু কত? তা k1 এর মান কত পেলাম? এইখানটায় k2 মান বের করো, অতএব k2 ইকুয়াল টু -1 -k1, তো -1 -2 ইকুয়াল টু কত? তাহলে k1 কত? 2 বের হলো, k2 কত বের হলো? -3। তাহলে এখানটায় বসে দাও। তাই এখানটায় কত? k1 এর মান কত বসবো? 2 আর k2 কে -3। অতএব y ইকুয়াল টু 2x - 3/x। ইহাই x ও y এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 12, ঠিক আছে? কমপ্লিট। নেক্সট কোশ্চেন নাম্বার 12। 12 কি বলছে? যে x ডেসিমিটার
গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সল বেঁধে অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সল বেঁধে আছে। ধরি দুটি অংশ এ ও বি, ঠিক আছে। কি বলছে, তার একটি অংশ এ হচ্ছে কত এক্স এর সঙ্গে সল বেঁধে, আর বি হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে সল বেঁধে আছে। দুটি অংশ কি মোট ব্যয়ের দুটি অংশ হলো, এখানে মোট ব্যয় দিল, মোট ব্যয়ের দুটি অংশ এ ও বি, তাহলে এ ভেরিয়াস এক্স বি ভেরিয়াস এক্স স্কয়ার। তার মানে লিখতে পারি এ ইকুয়াল টু কে ওয়ান এক্স বি ইকুয়াল টু কে টু এক্স স্কয়ার। তার টোটাল ব্যয় কত হবে, মোট ব্যয় সমান কত হবে এ প্লাস বি ইকুয়াল টু কত কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কয়ার, ঠিক আছে। তার মোট ব্যয় সমান কত হচ্ছে কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কয়ার। এরপর বলছে যে 100 ডেসিমিটার কূপ খনন করার জন্য, এখানে এক্স ডেসিমিটার কি কূপ খনন করার কথা বলা হয়েছিল, তাহলে এক্স এর মান যখন 200 হবে, যখন এক্স ইকুয়াল টু 100, তখন মোট ব্যয় সমান 5000। অতএব এটা এর মধ্যে 5000 ইকুয়াল টু মোট ব্যয় ইকুয়াল টু 5000 ইকুয়াল টু 100 কে ওয়ান প্লাস 100 হোল স্কয়ার কে টু, ঠিক আছে। তাহলে 500 5000 ইকুয়াল টু 100 কে ওয়ান প্লাস 10000 কে টু, ঠিক আছে। এটা 100 পুরো কমন নিলাম, তাহলে কে ওয়ান প্লাস 100 কে টু ইকুয়াল টু 50, 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। আবার বলছি যখন x এর ভ্যালু 200 মানে 200 ডেসিমিটার যখন কূপ খনন করা হবে, তখন y মোট টোটাল ব্যয়টা কত হবে 12000। তাহলে x ইকুয়াল টু যখন 200 হবে, তখন মোট ব্যয় সমান হবে 12000। অতএব 12000 ইকুয়াল টু 200 কে ওয়ান প্লাস 200 হোল স্কয়ার, ঠিক আছে। অতএব 12000 ইকুয়াল টু 200 কে ওয়ান প্লাস 40000, ঠিক আছে। তাহলে সিম্পল করলে কি হবে, তাহলে 200 দিয়ে ডিভাইড করে দাও, কত হবে কে ওয়ান প্লাস 200 কে টু ইকুয়াল টু 200 ডিভাইড করলে 60। এই দুটো সমীকরণকে সমাধান করো, কে ওয়ান আর কে টু পাবো। অতএব 2 আর 3 হয়ে গেল, 3 মাইনাস 2 করে পাই, কে ওয়ান প্লাস 200 কে টু ইকুয়াল টু 60, কে ওয়ান প্লাস 100 কে টু ইকুয়াল টু 50। মাইনাস 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 কেমন কেমন কেটে যাচ্ছে, তাহলে এটা কত হবে 100 কে টু ইকুয়াল টু 10, কে টু ইকুয়াল টু 1/, তাই কে টু ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। দেখ কে ওয়ান ইকুয়াল টু 60 মাইনাস 200 কে টু ইকুয়াল টু 60 মাইনাস 200 ইন্টু 1/10, কত, ঠিক আছে। নেক্সট তাহলে কে ওয়ান আর কে টু ভ্যালু পেয়ে গেলাম, তাহলে মোট ব্যয় কত হবে। অতএব মোট ব্যয় কি ছিল কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কয়ার, কে ওয়ান এক্স মানে 40 এক্স প্লাস 1/10 ইন্টু এক্স স্কয়ার। এর বলছে যে 250 ডেসিমিটার খনন হয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু 250 হলে মোট ব্যয় সমান 400 ইন্টু 250
প্লাস 1/10 ইন্টু 250 হচ্ছে 100 200 প্লাস 1/10 ইন্টু 425 শূন্য শূন্য 625 শূন্য 16 2 ঠিক আছে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 13। নেক্সট কোশ্চেন নাম্বার 13 তাহলে কি বলছে না, চোঙের আয়তন ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের ও উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। ঠিক আছে, বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত যদি 2:3 এবং চোঙ উচ্চতার অনুপাত 5:4 হলে তাহলে ওদের আয়তন অনুপাত নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তাহলে দেখো, ধরি চোঙের ব্যাসার্ধ সমান r একক, চোঙের উচ্চতা সমান h একক এবং আয়তন সমান v একক। ঠিক আছে, আমরা কি বলেছিলাম, আয়তনটা কি? চোঙের ব্যাসার্ধের বর্গের সঙ্গে সমানুপাতিক এবং বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে। তাহলে অতএব v ভেজাস r স্কয়ার h। দেখো, ব্যাসার্ধের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে, ব্যাসার্ধের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে কি যৌগিক ভেদে আছে। তাহলে লিখতে পারি v ইকুয়াল টু k r স্কয়ার h। ঠিক আছে, এখন বলছে দুটি উচ্চতার অনুপাত দেওয়া আছে r1 আর 2:3। তো উচ্চতা নিশ্চয় আলাদা হবে, একটা r1 হচ্ছে একটা r2 হচ্ছে, উচ্চতাগুলো h1 আর h2 হবে, ব্যাসার্ধ r1 r2, উচ্চতা h1 h2। তাহলে অতএব যখন উচ্চতা ব্যাসার্ধ r সমান r1 h সমান h1, তখন v সমান v1। অতএব v1 সমান কি পাচ্ছি, k r1 স্কয়ার h1। আবার যখন r সমান r2 h সমান h2, তখন v সমান v। তো v2 সমান কত পাচ্ছি, k r2 স্কয়ার h2। ঠিক আছে, তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও। ঠিক আছে, 1 নম্বর ভাজিত 2 নম্বর করে দাও। এক ভাজিত 2 করে পাই কি পাবো, v1 বাই v2 ইকুয়াল টু এটা বাই এটা, দেখো এটা এটা কেটে আউট, তাহলে r1 বাই r2 হোল স্কয়ার ইনটু h1 বাই h2। ঠিক আছে, তাহলে গিভেন কি আছে, r1 is to r2 ইকুয়াল টু কত, 2:3, h1 is to h2 ইকুয়াল টু কত, 5:4। ঠিক আছে, অতএব v1 বাই v2 ইকুয়াল টু r1 বাই r2, r1 বাই r2 কত, 2/3 হোল স্কয়ার ইনটু h1 বাই h2 5/4 তার হোল স্কয়ার। অতএব v1 বাই v2 ইকুয়াল টু 4/3 4/9 ইনটু 25/16, 4×4 25/36। তাহলে v1 v2 ইকুয়াল টু 25:36। ঠিক আছে, তাহলে আয়তন অনুপাত, অতএব আয়তনের অনুপাত 25:36। দেখো বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নাম্বার 14।
কোশ্চেন নাম্বার 14 কি বলছে না, বলছে যে পাঁচতলা গ্রামের একটি কৃষি সমবায় সমিতি এবং ট্রাক্টর ক্রয় করেছে। সমিতির 25 বিঘা জমি 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 34 দিন সময় লাগলো। এখন অর্ধেক জমি কেবল ট্র্যাক্টরটি 30 দিনে চাষ করা যায় এবং একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তার ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমাদের বের করতে হবে। এটা ত্রৈরাশিক পদ্ধতি তোমার ক্লাস 8 এ করেছো, কত নম্বর একটা চ্যাপ্টারে করেছো, মানে ত্রৈরাশিক পদ্ধতি করেছো, কিন্তু এটা এখানে আমরা ভেদ তত্ত্ব প্রয়োগ করে করব। ঠিক আছে, এখন ধরে নাও ধরি এই সমান জমির পরিমাণ, বি সমান লাঙলের সংখ্যা, সি সমান কি হবে ডি সমান। ঠিক আছে, তাহলে একটু জমির পরিমাণ বি ইকুয়াল টু লাঙলের সংখ্যা, সি ইকুয়াল টু সময় ব্র্যাকেটে দিই। ঠিক আছে, এরপর বলছে যে সমিত, তাহলে আমাদের সম্পর্কগুলো আগে বের করে নাও। ঠিক আছে, যে এর জমির পরিমাণ বি হচ্ছে, লাঙলের সংখ্যা সি হচ্ছে, তাই এটাকে কনস্ট্যান্ট বি সি করবো। ঠিক আছে, এখন দেখো, এখন জমির পরিমাণ সঙ্গে লাঙলের সংখ্যা, জমির পরিমাণ যত বাড়বে লাঙলের সংখ্যা তত বাড়বে, জমির পরিমাণ করলে লাঙলের সংখ্যা কমে যাবে। ঠিক আছে, যে এখন জমির পরিমাণের সঙ্গে লাঙলের সংখ্যা সরলরেখে আছে, সরলরেখে আছে যখন সময়টা স্থির, জমির পরিমাণের সঙ্গে লাঙলের সংখ্যা সরলরেখে থাকবে যখন সময়টা স্থির থাকবে, তাহলে এটা কনস্ট্যান্ট। জমির পরিমাণ লাঙলের পরিমাণ বাড়বে, জমির পরিমাণ কমলে লাঙলের পরিমাণ কমে যাবে। তাহলে আমরা কি পাবো, এ ভেরিয়াস বি। ঠিক আছে, আবার জমির পরিমাণের সঙ্গে সময় কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। দেখো লাঙলের সংখ্যা স্থির আছে, এইটা যদি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এই তাহলে জমির পরিমাণ বাড়লে লাঙলের সময়ের দিন কি হবে, বেড়ে যাবে, আবার জমির পরিমাণ কমলে দিন কি হবে, কমে যাবে। সরি, যখন লাঙলের পরিমাণ সি, ঠিক আছে, তাহলে কি হবে, এ ভেরিয়াস সি। ঠিক আছে, একবার এ ভেরিয়াস সি। আচ্ছা, এটা স্থির রেখে যদি এটা বাড়ানো কমানো হয়, তাহলে আমরা কি পাচ্ছি, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে যৌগিক ভেদের উপপাদ্য থেকে কি পাচ্ছি, পাই এ ভেরিয়াস বিসি, এ ভেরিয়াস বিসি। এর মধ্যে এটা বুঝতে পারছি একটু দেখেন, দিন যদি স্থির থাকে লাঙলের সঙ্গে জমির পরিমাণ সরলরেখে থাকবে। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু কে বিসি, কে ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে দেখো এক নম্বর দিয়ে দাও। এখন বলছে আমাদের কি কি দেওয়া আছে না, 2400 বিঘা জমি, 25টি লাঙল আর 36 দিন। 2400 বিঘা জমি, তাহলে এ ইকুয়াল টু 2400, বি ইকুয়াল টু
25, সি ইকুয়াল টু 36। অতএব কে ইকুয়াল টু কত হচ্ছে, কে ইকুয়াল টু এ বাই বিসি, ঠিক আছে। অতএব এ ইকুয়াল টু কত 2400 বাই 25 ইন্টু 36 ইকুয়াল টু 25, 96 কত 3, 8 বাই, ঠিক আছে। তো কেমন কত বেরোবে 8 বাই 3। আবার কি বলেছে যে অর্ধেক জমি, তো অর্ধেক জমি পরিমাণ কত, অর্ধেক এ ইকুয়াল টু 2400 বাই 2 তোমার কত 1200, ঠিক আছে 1200। তাহলে এ ইকুয়াল টু কত 1200, বি ইকুয়াল টু বের করতে হবে, সি ইকুয়াল টু কত 30। তাহলে আমরা কি জানি এ ইকুয়াল টু কে বি সি, তাহলে কত 1200 ইকুয়াল টু কে কত 8 বাই 3, বি জানি না, সি কত 30, 30 কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বি ইকুয়াল টু 3 ইন্টু 120 বাই 3 ইন্টু 8, সেটা আউট 50। তাহলে কত দিন বি কি ছিল, লাগানোর সঙ্গে ছিল, তাহলে কত লাগলো 15টা। অতএব একটি ট্র্যাক্টর 15টি লাঙলে সমান কাজ করে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 15, দেখো 15 কি বলছে, যে গোলকের আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, ঠিক আছে। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের কর্ণের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছ? কোশ্চেন নাম্বার 15, ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক, গোলকের আয়তন সমান ভি ঘন একক, গোলকের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এই বর্গ একক, ঠিক আছে। আমি এগুলো ধরে নেব। এবার আমাদের যে কন্ডিশনগুলো দেওয়া আছে ওগুলো আমাদের কাজে লাগাবো। ফার্স্ট আছে আয়তন দৈর্ঘ্যের কি ত্রিঘাত, দৈর্ঘ্যের ত্রিঘাত মানে কি আর কিউব, দ্বিঘাত মানে কি আর স্কয়ার। তাহলে শর্তানুসারে ভি ভেরিয়াস আর কিউব এবং এ ভেরিয়াস আর স্কয়ার। তাহলে লিখতে পারি ভি ইকুয়াল টু k1 আর কিউব, এ ইকুয়াল টু k2 আর স্কয়ার, যেখানে k1 আর k2 ভেদ ধ্রুবক, ঠিক আছে। দেখো এবার কি বলছি, দেখো এই দুটোকে আমাদের কাজে লাগিয়ে আমাদের কি প্রমাণ করতে হবে, গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সরলভেদে থাকবে। গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ঘনের, তাহলে আমি এর আয়তনের স্কয়ার করছি। দেখো এই দুটো 8টাকে যদি তাহলে কোনো কি আর কোনো কাজ আছে, ব্যাসার্ধের কোনো কাজ নেই, তো 8টাকে আউট করতে হবে। এটা কিউব আছে, এটা স্কয়ার আছে, তাই এই দুটো এটা কিউব করে দাও, এটাকে স্কয়ার করে দাও, ঠিক আছে। অতএব 1 নং থেকে পাই ভি স্কয়ার ইকুয়াল টু k1 স্কয়ার আর 2/6। 2 নং থেকে পাই s কিউ ইকুয়াল টু k2 কিউ আর 2/6, ঠিক আছে। তাহলে ভি স্কয়ার বাই ডিভাইড করে দাও, অতএব ভি স্কয়ার বাই a কিউব ইকুয়াল টু k1 স্কয়ার আর 2/6 বাই k2 কিউব আর 2/6, ঠিক আছে। তাহলে r1 স্কয়ার বাই r2 কিউব সমান এটাকে এমন দিচ্ছি। দেখো এটাও
এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, দুটো ধ্রুবক তো, তাই দুটো ধ্রুবকে ভাগ কর কি ধ্রুবক হবে, ওটাকে আমি এম ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে কি লেখা যাবে, বি স্কোয়ার ইকুয়াল টু এম এ কিউব। অতএব বি স্কোয়ার মেজার্স এ কিউব। তাহলে কি বলেছিলাম এখানে বলতে, গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ঘনের, অতএব আয়তনের বর্গ মানে স্কোয়ার, ঘন মানে কিউব। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল। বুঝতে হবে, তারপর কি লিখে দেবে, অতএব গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল বেঁধে থাকবে। ঠিক আছে, এখানে স্টপ করছি। এরপরে যদি কেউ এমসিকিউ বা শর্ট কোশ্চেন কেউ যদি অ্যাপ্লাই যদি করে বা কমেন্টে যদি কেউ জানায় যে করতে হবে, আমি অবশ্যই করে দেবো। ঠিক আছে, আমি আবার কঠিন করছি অঙ্কগুলো দেখে আমি করে দিয়েছি। এরপরে যদি কেউ চায় এরপরে আমি করে দিতে প্রস্তুত। ঠিক আছে, আজকে এখানে আছি। আর আমি তোমরা সবসময় আমাদের হেল্প করো, কমেন্ট বক্সে কমেন্ট যাও, সাবস্ক্রাইব একটা করে দেওয়ার চেষ্টা করবে। আর আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও ছাড়ার জন্য আমি তৈরি, কারণ আমি আছি শুধু তোমাদের জন্য। বাই।